ঘটনাগুলো পরে কখনো শোনাবো বলে সেদিনের মতো বাড়ি ফিরে আসি। কিন্তু এর দুদিন পরেই আমার জীবনে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। আমার ঘটনাটি এখন বলবো না, তানভীর ভাইয়ের ঘটনার শেষে ওটা উল্লেখ করার চেষ্টা করব। তবে আমার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনার পর থেকে প্রায় অনেক দিন যাবৎ আর কারো সাথে সেভাবে যোগাযোগ ছিল না। সত্যি বলতে ভয়ে আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। আমি সুস্থ হওয়ার পর একদিন বাড়ি থেকে বেরিয়ে দেখা করতে যাই রাসেলের সাথে। সেদিন ওর সাথে অনেক কথা হয় আমার, আর তানভীর ভাইয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোও সেদিন আমার সাথে শেয়ার করে রাসেল। ঘটনার প্রতিটি অংশে যেন আমার শরীর শিউরে উঠতে বাধ্য হচ্ছিল। ঘটনাগুলো তানভীর ভাই রাসেলকে বলেছিল আর রাসেল আমাকে। তবুও আমি তানভীর ভাইয়ের ভাষায় ঘটনাগুলো উল্লেখ করার চেষ্টা করছি। সময়টা 2002 সালের শেষের দিকে। সবেমাত্র সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে জয়েন করেছি। প্রথম দিকে খুব একটা প্রেশার না থাকলেও কিছুদিনের মাঝেই আমাকে ট্রেনিংয়ের জন্য খুলনায় পাঠিয়ে দেওয়া হয়। 6 মাসের সুদীর্ঘ আর স্মরণীয় এক সময়। 6 মাসে যেমন কষ্ট করেছি তেমন এনজয় করেছি। কিন্তু আমার চাকরির জীবনের শুরু 2003 সালের মার্চ মাস থেকে। প্রথম পোস্টিং হয়েছিল বানিয়াচং থানায়। সে যেন এক নতুন অভিজ্ঞতা। তবে সেই মিষ্টি অভিজ্ঞতাগুলোই আস্তে আস্তে তিক্ত হতে শুরু করে আমার জীবনে। পুলিশে জয়েন করার ইচ্ছে আগে থেকেই ছিল ঠিকই, কিন্তু রোজ রোজ চোখের সামনে নির্মমতার শিকার হওয়া বিভৎস লাশ আর বিভিন্ন অরাজকতার পাহাড় দেখতে দেখতে মনটা বিষিয়ে উঠেছিল। আমি যেন এসব কিছু আর সহ্য করতে পারছিলাম না। দম বন্ধ হয়ে আসছিল আমার। শুরুর দিকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম বলে কৌশলে 2 সপ্তাহের ছুটি নিয়ে বাড়ি ফিরে আসি। বেশ ভালোই কাটছিল দিনকাল, কিন্তু ছুটি শেষ হতেই আমার মনের ভেতর কেমন যেন করতে শুরু করলো। যেতে ইচ্ছে করছিল না একদমই, কিন্তু কি আর করার। সরকারি চাকরি, দেশের সেবায় যখন নিয়োজিত হয়েছি তখন যেতে তো হবেই। তাই আর 7-5 না ভেবে আবারও জয়েন করি। ফিরে আসার পর মাঝে 2-1 মাস বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই একদিন আমার থানায় একটা সুইসাইড কেস ফাইল করা হয়। সময়টা তখন হয়তো রাত 8:30। আমাদেরই একজন লোক এসে খবর দিয়ে যায় বানিয়াচংয়ের জুলসুখা গ্রামে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তাই আমরাও দেরি না করে 2জন কনস্টেবল আর ড্রাইভারকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি জুলসুখা গ্রামের দিকে। কিন্তু সেই রাতে কেন যেন প্রকৃতি বারবার আমাদের বাধা দিচ্ছিল ওই গ্রামে যেতে। জ্যৈষ্ঠ মাস, চৈত্রের বদলে অনেকেরই নাকি বাংলা এই মাসকে মধুমাস নামে চালিয়ে দেন। সেই রাতে কথাটা যেন আবারও ভুল প্রমাণিত হলো। চারিদিকে অঝোর বর্ষণ আর বজ্রপাত বিচলিত গ্রামের প্রতিটি মানুষ। আমরাই বা কম কি? হাজার হোক পুলিশ বলে কথা, এমন দুর্যোগ ঠেলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্বটাই তো হাতে নিয়েছি আমরা। কিন্তু কেন যেন সেদিন দায়িত্ব পালনে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছিল আমাদের। আমরা যে জিপ নিয়ে রওনা দিয়েছিলাম তা রাস্তার মাঝে একবার নষ্ট হয়েছে, একবার বৃষ্টি আর বজ্রপাতের কারণে থামতে হয়েছে, আর একবার কাদা মাটিতে আটকে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। কিন্তু শেষমেশ অনেক কষ্টে আমরা জুলসুখা গ্রামে পৌঁছতে সক্ষম হই। আশ্চর্যের বিষয় হলো, জুলসুখা গ্রামে পৌঁছানোর সাথে সাথেই মুষলধারে চলতে থাকা বৃষ্টি আর বজ্রপাত আকস্মিকভাবে থেমে যায়। বিষয়টা বলতে গেলে তখন কেউ সেভাবে আমলে নেয়নি, কারণ এদিকে আর একটা সমস্যা দেখা দিয়েছে। গ্রামের নামটা জানলেও মূল বাড়ির ঠিকানাটা আমাদের জানা ছিল না, আর বৃষ্টির কারণে আশেপাশে কোনো মানুষও নেই যাকে ডেকে জিজ্ঞেস করব ঠিকানাটা। তবুও আমরা জিপ নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি, আর খানিক এগোতেই লক্ষ্য করি সামনে পুকুর পাড়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আমরা এগিয়ে গিয়ে সরাসরি তাকে জিজ্ঞেস করি, আচ্ছা, তোমাদের গ্রামে আজ সন্ধ্যায় নাকি একজন আত্মহত্যা করেছে, তুমি কি এই ব্যাপারে কিছু জানো? আসলে আমরা সেই বাড়ির ঠিকানাই খুঁজছি, বাড়িটা চেনো তুমি? আমাদের দেখে আর এমন প্রশ্ন শুনে মেয়েটা বোধহয় একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই দেখলাম সে বেশ সাবলীলভাবে আমাদের বাড়ির রাস্তাটি দেখিয়ে দিল। সময়টা 9:48। মৃতের বাড়িতে ঢুকতেই একজনের কাছ থেকে জানতে পারি এটা একটা হিন্দু বাড়ি। বাড়িতে প্রচুর মানুষ আর চারিদিকে পরিবারের লোকজন, বেদনার আত্মচিৎকার।
আমরা আর কারো সাথে কথা না বলে সরাসরি ওই রুমে ঢুকে পড়ি যেখানে মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু সেই রুমে ঢুকতেই আমাদের 4 জনের মাথায় যেন একসাথে বাজ পড়ল। আরে, এটা কিভাবে সম্ভব যে মেয়েটা আমাদের রাস্তা চিনিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, তার লাশ এখানে ঝুলছে? এই দৃশ্য আমাদের 4 জনকেই কিছু সময়ের জন্য বাকরুদ্ধ করে দিয়েছিল। আমরা বারবার একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম, আমরা কি আদৌ ঠিক দেখেছি? কারণ যে মেয়েটা আমাদের এই বাড়ির ঠিকানা দিয়েছে, সে যদি সত্যিই অন্য কেউ হতো, তাহলে হয়তো আমাদের মাঝেই কারো ভুল দেখা বা ভুল ধরে নিতাম। কিন্তু আমরা 4 জনই একসাথে দেখেছি, আর এখন আমাদের সামনেই তার লাশটা ঝুলছে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর আমরা মেয়ের ভাইকে ডেকে নিয়ে জিজ্ঞেস করি যে তার আর কোনো বোন আছে কিনা। কিন্তু তার উত্তরটা না বোধক হওয়ায় আমরা আর দেরি না করে নিজেদের কাজ শুরু করে দেই। সিলিংয়ে মোটা দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে সেই মেয়েটি। জিহ্বার পুরোটাই বেরিয়ে এসেছে মুখ থেকে, আর চোখ দুটো প্রায় বেরিয়ে যাবে বলে মনে হচ্ছে। সে এক বিভৎস দৃশ্য। আমরা একটা দায়ের সাহায্যে সিলিংয়ের সাথে ঝুলতে থাকা দড়িটা কেটে লাশটার নিচে নামাই। দড়িটা বেশ মোটা আর পরিষ্কার ছিল। সত্যি বলতে এরকম দড়ি আমি আগে কখনো দেখিনি। গলা থেকে দড়ির প্যাঁচ খুলতেই দেখি বেশ মোটা দাগ বসে আছে। মেয়ের ভাই জিহ্বার বারবার মুখের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেও সেটা সম্ভব হচ্ছিল না। আমার জীবনে ওটাই প্রথম সুইসাইড কেস, তাই কিছুটা নার্ভাস ছিলাম আর বারবার সিনিয়র অফিসারের সাথে যোগাযোগ করছিলাম। ওখানে সব কাজ মিটিয়ে লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়ার সময় মৃতের বাবা আমাকে ডেকে বলেন তিনি কোনো কেস ফাইল করতে চান না। কিন্তু আমাদের ক্ষেত্রে তো এটা সম্ভব নয়। কেস যখন আমাদের কাছে এসেছে তখন তো পোস্টমর্টম করতেই হবে, আর আসল দোষীও খুঁজে বের করতে হবে। তাই তার অনুরোধটি সেদিন রাখতে পারিনি। মেয়ের লাশ একটা চাদরে মুড়ে জিপে তোলা হয়, আর আমাদের 4 জনের সাথে মেয়ের ভাই মর্গে যেতে রাজি হয়। এরপর আমরা রওনা দেই হবিগঞ্জ সদর হাসপাতালের উদ্দেশ্যে। তখন প্রায় রাত 12:30। জুলসোখা থেকে হবিগঞ্জ সদর হাসপাতাল 1.5-2 ঘন্টার রাস্তা। ভালোই ভালোই রওনা দিলে যাবার পথে আবারও আমাদের সাথে সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে। তবে এবার তার পরিমাণটা ছিল মাত্রাতিরিক্ত। আমরা যখনই লাশটা নিয়ে জুলসোখা গ্রামের বাইরে বেরিয়েছি, ঠিক তখনই আচমকা দমকা হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত শুরু। কিন্তু এবার আর বৃষ্টি থামার জন্য আমরা কোথাও অপেক্ষা করিনি। জুলসোখা পার হবার পর প্রায় 10-15 মিনিট কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু তারপরেই হঠাৎ করে সবকিছু পাল্টে যেতে থাকে। 60 কিলোমিটার স্পিডে চলতে থাকা গাড়ি যেন এবার